আমাদের দেশে আপনারা দেখবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণত কেউ স্বাধীনতা দিতে চায় না, কারণ সকলেই ক্ষমতা হাতে কক্ষিগত করে রাখতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ক্ষমতাটাকে ডিস্ট্রিবিউট করার পরিকল্পনার অংশ হিসেবে জুলাই চার্টার বাস্তবায়ন করার জন্যই এত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আবার যদি সেই ক্ষমতা কক্ষিগত হয়ে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে তো ঘুরে ফিরে সাংবিধানিকভাবে আরেকটা ডিকটেটোরিয়াল টেন্ডেন্সি ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল দেখেন, 2 বারের বেশি একজন ভদ্রলোক প্রাইম মিনিস্টার হতে পারবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সার্চ কমিটির মাধ্যমে গঠন করে নিয়োগ দেওয়া হবে। যাকে ইচ্ছে তাকে হায়ার করা, যাকে ইচ্ছে তাকে ফায়ার করা যাবে না। এগুলোর পারপাস কি? এগুলোর পারপাস হলো ক্ষমতাটা যেন 1-2 জন ব্যক্তির কাছে কেন্দ্রীভূত না থাকে, এই প্রক্রিয়াটাকে ডিসেন্ট্রালাইজ করার অংশ। এখন যদি ঘুরে ফিরে এই ক্রিয়েটিভ অর্ডিন্যান্সগুলোকে আবার বাদ দেওয়া হয়, এই অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করা না হয়, তাহলে তো ক্ষমতা উইল বি সেন্ট্রালাইজড, power will be centralized to particular party, particular ব্যক্তি, particular group. Then consequence will be the same thing as it happened before. আগে যে সমস্ত অর্ডিন্যান্সেস পাস করা হয়েছে, আপনাদের যদি স্মরণ থাকে সেই দিনগুলো স্মরণ করলেই দেখতে পাবেন ল মিনিস্ট্রি প্রতিটা অর্ডিন্যান্স পাস করার আগে ওয়ার্কশপ ডাকত। তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল, তৎকালীন দিনের যারা আইনজীবী ছিলেন, তৎকালীন দিকে যারা বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন, সকলের সঙ্গে মতামত নিয়ে রিফর্ম এজেন্ডাগুলো ঠিক করে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। দেখেন, পার্লামেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। নির্বাচিত প্রতিনিধিদের সংবিধানের সীমার মধ্য থেকে আইন এক্সারসাইজ করার বিধান রয়েছে আর্টিকেল 93-তে এস পার অর্ডিন্যান্স। অলসো আর্টিকেল 65 অনুযায়ী পার্লামেন্ট ইজ ওয়ান অফ দি কনস্টিটিউশনাল অর্গান যারা নাকি এই কাজ করতে পারে। কিন্তু পার্লামেন্টে পাশ করা যে কোনো আইনই পরবর্তীতে বিচার বিভাগ কর্তৃক রিভিউ করার সুযোগ থাকে। আমরা এখন গভর্নমেন্টকে বলছি, প্লিজ ডো নট টেক এনি আনরিজনেবল, আনকনস্টিটিউশনাল, anti-reform project. If you take any anti-reform project, unconstitutional law, if you pass by the parliament, that will be challenged before the high court subsequently. But however, majority যদি কারো থাকে, তারা যদি যুক্তির চাইতে অহংকার আর শক্তি প্রদর্শন করেন, এটা শেষ পর্যন্ত জাতিগতভাবে ভালো কোনো রেজাল্ট দেয় না। এটার প্রমাণ আমরা সকলে। গণভোট অ্যাকসেপ্ট করে যাওয়ার পরে এটা রিজলভ করার সুযোগ নেই। এখানে ওনারা প্রস্তাব করেছেন, কিছু কিছু অর্ডিন্যান্সের অধীনে অনেক কাজকর্ম হয়েছে, ওনারা বলেছেন এগুলোকে সেভ করা হবে, হেফাজত করা হবে। আপনি যদি আইনটাকে হেফাজত না করেন, শুধু কাজটাকে হেফাজত করেন, এর অর্থ কি? আপনি কাজটাকে ভালো মনে করে হেফাজত করছেন, তাহলে আইনটাকে ভালো মনে করছেন না কেন? ইফ ইউ ডু হেফাজত, আপনি যদি হেফাজত করেন কোনো আইনের অধীনে গৃহীত কর্মকাণ্ড, মানে কি? দ্যাট কর্মকাণ্ড ওয়াজ গুড কর্মকাণ্ড। কিন্তু আপনি আইনটাকে স্ক্র্যাচ করে দিচ্ছেন, কাজটাকে হেফাজত করছেন। ফর এক্সাম্পল, হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী। এই অধ্যাদেশটি যদি বাদ করে দেন, তাহলে এই বিচারকদের কি হবে? তখন তারা বলছেন এই বিচারকদেরকে আমরা এখানে হেফাজত করব, আর বাকি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আর হেফাজত করতে হবে না, তারা হেফাজতের বাইরে চলে যাবে। এই জন্য ইফ ইউ রিকগনাইজ এ সিস্টেম গুড, if you save the activity of a particular system, you have to save at the same time the provision of law at the same time. আপনি আইনকে স্ক্র্যাচ করে দিয়ে কাজটাকে বাস্তবায়ন করবেন, তাহলে পরবর্তীতে এই কাজটা কী করে হবে? পরবর্তীতে আবার তো হাইকোর্টে বিচারক নিয়োগ দেওয়ার প্রশ্ন আসবে, অল্প দিনের মধ্যে আসবে। আপিলের ডিভিশনে বিচারক নিয়োগ করার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন? আগেরটা ভালো মনে করে সেভ করছেন, পরেরটা কি করবেন? আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দেয়া, অমুকরে পছন্দ, তমুকরেও পছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক, এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন। দিস ইজ এ ব্যাড ইন্টেনশন, নবডি শুড ডু দিস। আপনারাও এই সমস্ত ব্যাপারে প্রশ্ন রেজ করা দরকার। সরকারের প্রতি শুধু সরকার নয়, আমরা জনগণকে আহ্বান জানাই, সরকারের কাছে এই পুরো বিষয়টা একটু সামারি আকারে একটু বলেন। সরকারের কাছে আমরা এটা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ব্রেক থ্রো অর্ডিন্যান্সেস যেগুলোর মাধ্যমে মেজর রিফর্ম করা হয়েছে, এই রিফর্ম অর্ডিন্যান্সেসগুলোকে দয়া করে ল্যাপস করবেন না। দয়া করে এই অর্ডিন্যান্সেসগুলো, বিশেষ করে গুম প্রতিরোধ প্রতিকার অর্ডিন্যান্স, মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, বিচার বিভাগীয় সচিবালয়কে পৃথক করার অর্ডিন্যান্স, বিচারক নিয়োগ দেওয়ার অর্ডিন্যান্স, গণভোট অর্ডিন্যান্স এবং
ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি দুর্নীতি দমন কমিশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি আপনারা কোনো কারণে বাতিল করেন, তাহলে রিফর্ম আকারেকে রাষ্ট্রকে হাজির করার যে স্বপ্ন তৈরি হয়েছিল এটাকে কিল হয়ে যাবে। পিপল উইল বি ফ্রাস্ট্রেটেড, পিপল উইল সি নো হোপ। উই নিড হোপ। আমাদের তো আশা দরকার, আমাদের প্রত্যাশা দরকার, আমাদের হতাশ হওয়ার আর কোনো দরকার নেই। গণভোট নিয়ে তো এই বিষয়টা এখনো হাইকোর্টে জোর দিয়েছে এবং বিচারাধীন অবস্থায় আছে। এই অবস্থায় সংসদ কি এটাকে রাখতে বা বাতিল করতে পারে, বা এটা নিয়ে কোনো কিছু করার সুযোগ আছে এখন এই মুহূর্তে? হাইকোর্টে তো কোনো অর্ডার নেই, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। যেমন ধরুন হাইকোর্টের সুনির্দিষ্ট কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, যা আছে এটা একটা রুল। বলা হয়ে থাকে পার্লামেন্ট অতীতেও অনেক কিছুকে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছে। দুই ধরনের জুরিসপ্রুডেন্স আছে। কেউ কেউ বলেছেন যে কোর্টে যদি কোনো কিছু পেন্ডিং থাকে তাহলে আদালত এটার প্রতি রেসপেক্ট প্রদর্শন, পার্লামেন্ট এটাকে রেসপেক্ট প্রদর্শন করবেন। আবার উল্টাও আছে, পার্লামেন্ট এজ এন ইন্ডিপেন্ডেন্ট অর্গ্যান, দে ক্যান টেক দেয়ার ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি নো ম্যাটার হু ইজ ডুইং হোয়াট। এই দুই থিওরির মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে দুই আলোচনায় আছে। কিন্তু আমরা মনে করব এই ক্ষেত্রে উচিত হবে গণভোট হয়ে যাওয়ার পরে প্রায় 69% পিপলের ওপিনিয়নকে ফ্রাস্ট্রেট করে এইরকম কোনো ইনিশিয়েটিভ কারো পক্ষেই নেওয়া উচিত হবে না। নেদার দ্য জুডিশিয়ারি নট দি পার্লামেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 28 মিনিট।